ইরানের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তেমনি ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দুই পক্ষের মধ্যে একই রকমের উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যুদ্ধ আসন্ন এবং তারা যুদ্ধের ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সময় অতি দ্রুত পার হয়ে যাচ্ছে, এখনই যদি ইরান একটা চুক্তি না করে তাহলে ইরানের উপর এমন হামলা চালানো হবে যা এর আগে কখনো হয়নি। আর ইরান পরিষ্কার করে বলেছে যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা কঠোর জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। এই অবস্থায় পরিস্থিতি এখন এমন যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করছে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে এবং আগামীকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে সিচুয়েশন রুম বৈঠক করবেন। তার মানে মোটামুটিভাবে যুদ্ধ আসন্ন বলা যায়। এই অবস্থায় ইরানের পক্ষ থেকে সাধারণ মানুষকেও অস্ত্র পরিচালনার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি নতুন আরেকটা ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথমেই বলি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন। ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়েছিলেন মূলত চীনকে এইভাবে প্রভাবিত করতে যাতে আমেরিকার পক্ষে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেয়, ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করে এবং ইরানের ব্যাপারে আমেরিকা যেরকম অবস্থানে আছে চীন যদিও সেই রকম অবস্থানে না যায়, অন্তত ইরানের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে, কিছু পদক্ষেপ নেয় বা আমেরিকা যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেই ব্যাপারে সমর্থন জানায়। কিন্তু প্রকৃতপক্ষে চীনের কাছ থেকে এরকম কোনো গ্রিন সিগন্যাল পায়নি। বরং তার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফর করেছিলেন, সেখানে কিছু কথাবার্তা হয়ে রয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফেরত আসার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে যাচ্ছেন। আগামী 19 এবং 20 তারিখ এই সফর হওয়ার কথা, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের আগে এবং পরে রাশিয়া, চীন এবং ইরানের যে বলয় সেই বলয়ের বৈঠক হচ্ছে। মোটামুটি তাতে পরিষ্কার যে এই বলয় কোনো মতেই আমেরিকার এগেনস্টে দুর্বল হবে না এবং এই বলয়ের ভেতরে ভাঙন হবে না, মোটামুটিভাবে এই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণ অপমান অপদস্থ হয়ে বলা যায় চীন থেকে আমেরিকায় ফেরত গেছেন। একটা বিষয় খেয়াল রাখবেন, আমি বারবার জোর দিয়ে বলছি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপরে নিষেধাজ্ঞা রয়েছে, চীনে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা চীন তুলে না নেওয়ার পরেও আমেরিকার প্রেসিডেন্ট এই মার্কো রুবিওকে নাম পরিবর্তন করে ভিন্ন নামে ভিসা নিয়ে তারপরে চীন সফর করিয়েছেন। কারণ ছিল আমেরিকা ভীষণভাবে চাইছে যে চীন আমেরিকাকে সমর্থন দিক এবং ডোনাল্ড ট্রাম্প দেখাতে চেয়েছিল বিশ্বকে যে সে চীন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্টকে বা চীন সরকারকে তার পক্ষে আনতে পেরেছে, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে এবং ডেমোক্র্যাটরা প্রচণ্ডভাবে সমালোচনা করছে এবং চীন সফরে ডোনাল্ড ট্রাম্পের এই অপমান অপদস্থ এবং পরাজয়ের বিষয়টা তারা অনেক বড় করে দেখছে। আমরা যতই বলি আমেরিকা পররাষ্ট্রনীতিতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দল একই অবস্থানে থাকে, তা যতই বলি, কিন্তু তাদের অভ্যন্তরীণ একটা রাজনীতি তো আছেই। এই ইন্টারনাল পলিটিক্সের কারণে ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পকে এখন ধুয়ে ছাড়ছে। শুধু তাই না, প্রসঙ্গক্রমে এই কথাগুলো বলে আমি যুদ্ধ পরিস্থিতিতে আসছি। 14 তারিখে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। ভোটাভুটি হয়েছে কোন ইস্যুতে? ভোটাভুটি হয়েছে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 60 দিনের বেশি সময় ধরে যুদ্ধ করতে পারবেন না। এই ব্যাপারে 1973 সালে আমেরিকায় ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নামে একটা আইন তৈরি হয়েছিল। সেই আইনটা কার্যকর বলবৎ করার জন্য এখন এই ভোটাভুটি হয়েছে, অর্থাৎ কংগ্রেসের অনুমোদন ছাড়া এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আর যুদ্ধ করতে পারবেন না। এই ব্যাপারে ভোটাভুটি হয়েছে। এই ভোটাভুটিতে 212 সমান, দুই পক্ষে সমান ভোট পড়েছে। রিপাবলিকানরাও 212 জন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 212 জন ডেমোক্র্যাট দলের সদস্য, অর্থাৎ ডেমোক্র্যাটদের পক্ষে 212টি ভোট পড়েছে। ডেমোক্র্যাটদের 212 জন সদস্য, একজন সদস্য মনে হয় ভোটদানে অনুপস্থিত ছিলেন, তো সেখানে রিপাবলিকানদের 2-1 জন সমর্থন দিয়েছে এখানে। আর রিপাবলিকানদের 217 জনের ভিতরে 2-1 জন মনে হয় ভোটদানে বিরত ছিল, তাতে 212 জন ভোট দিয়েছে। তার মানে দুই পক্ষের সমান 212 করে ভোট পড়েছে। তার মানে হলো এই প্রস্তাব কিন্তু পাশ হলো না, সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে ডোনাল্ড ট্রাম্প তার সুবিধা মতো যুদ্ধ করতে পারবে, এখন এই পরিস্থিতি দাঁড়ালো। এর আগে 13 তারিখে 14 তারিখে প্রতিনিধি পরিষদের ভোট হয়েছে, 13 তারিখে সিনেটে ভোট হয়েছে। সিনেটে
রিপাবলিকান দলের পক্ষে ভোট দিয়েছে 50 জন আর 49 জন ডেমোক্র্যাট দলের পক্ষে ভোট দিয়েছে। তার মানে খুব কাছাকাছি। তার মানে হচ্ছে আমেরিকার বিরোধী যে রাজনৈতিক শক্তি ডেমোক্রেটিক যে পার্টি, এই ডেমোক্রেটিক পার্টি তারা চাইছে না যে এই মুহূর্তে আমেরিকা ইরানের বিরুদ্ধে আরও যুদ্ধ করুক। এই না চাওয়ার অনেকগুলো কারণ, তার ভিতরে একটা কারণ হচ্ছে আমেরিকা সারা বিশ্বে তার প্রভাব হারাচ্ছে। এই প্রভাবটা হারাচ্ছে সামরিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, কূটনৈতিক প্রভাব, সব ধরনের প্রভাব। অর্থাৎ আমেরিকা যে দুর্বল, আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধ করা যায় এবং আমেরিকা ইরানকে যে হারাতে পারছে না, এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে। এতে আমেরিকার যে সারা বিশ্বে একটা অবস্থান ছিল, ভাবমূর্তি ছিল এবং ভাবমর্যাদা ছিল, তাদের যে একটা বিরাট প্রভাব প্রতিপত্তি ছিল সারা বিশ্বে, তারা তাদের কথাই চলতো। এই অবস্থাগুলো, এই বিষয়গুলো এখন আর ক্রমে ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে, এইগুলো থাকছে না। সেটা আমেরিকার জন্য অনেক বড় ক্ষতি। এই জন্য ডেমোক্রেটরা খুবই বিরোধিতা করছে। আর রিপাবলিকানরা এই মুহূর্তে যুদ্ধের পক্ষে অবস্থান নিচ্ছে এই কারণে যে তারা কোনোভাবে যদি ইরানকে হারাতে পারে, তাহলে তারা দেশের রাজনীতিতে অর্থাৎ আমেরিকার রাজনীতিতে আবার ফিরে দাঁড়াতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে এবং তারা বোঝাতে পারবে যে ইরানের মতো একটা শক্তিকে তারা যুদ্ধ করে হারিয়ে দিয়েছে। আমেরিকা এখনও শেষ হয়ে যায়নি, আমেরিকাই এখনও সারা বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার, এই কথা প্রমাণ করতে চায়। সেক্ষেত্রে তাদের সামনে যুদ্ধের বিকল্প আর কিছু নেই। এই অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করবেন। সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তারপরে যুদ্ধমন্ত্রী পিট হেগসেট, সম্ভবত স্পিকারও থাকতে পারেন, তারপরে সিআইএর ডিরেক্টর তিনি থাকবেন, এরপরে আরও হয়তো বড় বড় সেনা কর্মকর্তা তারা থাকতে পারেন। এর মানে দাঁড়াচ্ছে সেখানে যুদ্ধের পরিকল্পনা নিয়ে কথা হবে। তারা আলোচনা করবে যা নিয়ে, সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে এই মুহূর্তে কী কী কৌশল নেওয়া দরকার। আগের বার যুদ্ধের সময় তাদের কৌশলে কোথায় কোথায় কী কী ভুল ত্রুটি ছিল, তাদের কোথায় দুর্বলতা ছিল, কোনটা করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে, এই সমস্ত নিয়ে তারা আলোচনা করবে। শুধু তাই না, যুদ্ধের ব্যাপারে আরব দেশগুলোর অবস্থা কিন্তু এখন আগের চেয়ে একটু ভিন্ন। আগে যদিও মোটামুটিভাবে মুখে মুখে না করেছে, কিন্তু তারা ঘাঁটি মাটি বন্দর দিয়ে সাহায্য করেছে আমেরিকাকে। কিন্তু এইবারের পরিস্থিতি ভিন্ন। এখন নতুন করে মধ্যপ্রাচ্যে একটা জোট হচ্ছে। এছাড়া যুদ্ধে কী ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এই আরব দেশগুলো, বিশেষ করে কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সবাই জানে। এর ভিতরে সংযুক্ত আরব আমিরাত যদিও যুদ্ধের পক্ষেই থাকবে এবং তার ঘাঁটি মাটি সমস্ত সব কিছু ব্যবহার করতে তো দেবেই, তারা নিজেরাও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, পরিস্থিতি এইরকম। কিন্তু সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এরা কী করবে